অসাধারণ মায়াবী দৃশ্য, আনবিলিভেবল, অসাধারণ লাগছে দেখতে। ও ওয়াও, তেজি আগুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ব্যাস রিভার স্টেট ফরেস্ট নিউ জার্সি থেকে। শুভ সকাল সবাইকে। বেশ ঠান্ডা, কাজেই সকাল সকাল আবার আগুন জ্বালাতে হলো ক্যাবিনে একটু গরম হওয়ার জন্যে। ভালো ঠান্ডা। এলো বাথরুম, ছেলেদের মেয়েদের আলাদা বাথরুম আছে। আর সকাল হয়ে গেছে, আর অ্যামেজিং সুন্দর এবং কাম। উঠেছি আর অনেক আগেই, কিন্তু এত ঠান্ডা যে ঘর থেকে বের হতে মন চায়নি। ক্যাবিনের ভিতরে ছিলাম, একটু আগেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম বাথরুম থেকে। এখন হেঁটে হেঁটে বিউটিফুল লেকে, মাই গড, কুয়াশা এভাবে উঠছে, স্টিম যে লেক থেকে, এক অসাধারণ মায়াবী দৃশ্য, আনবিলিভেবল, অসাধারণ লাগছে দেখতে। মনে হচ্ছে ম্যাজিক্যাল কোনো জায়গায় চলে এসেছি। সুবহানাল্লাহ। বনের ভিতর সূর্যাস্ত যেমন এক্সাইটিং, রোমান্টিক, সূর্যোদয়ও কিন্তু অসাধারণ সুন্দর, বিশেষ করে লেকের পাড়ে। আর এই যে কুয়াশা, ঠিক কুয়াশা না, কী জানি, এটা তো কুয়াশাই বলে, যে উঠে যাচ্ছে, মনে হচ্ছে মেঘ উপর উঠে যাচ্ছে। ক্যামেরায় সেভাবে ধরা যাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও আপনারা অনুমান করতে পারছেন। এই সৌন্দর্যের কোনো বর্ণনা হয় কিনা আমি জানি না, অসাধারণ।
সকালটা সত্যি অসাধারণ। এখন একটু হাঁটাহাঁটি করব ট্রেইলে, তারপর নাস্তা করতে যেতে হবে। এখন নাস্তা করতে যেয়ে মনে পড়লো যে আমি রুটি আনি নাই, শুধু ডিম আর কলা নিয়ে এসেছি। ডিম তো কিনলাম সেই একজনের বাড়ি থেকে, পালা মুরগির ডিম। আর কাজে এখন বাসায় যে আরেকটা ডলা খেতে হবে, অথবা বাইরে যেতে হবে এখন রুটি নিয়ে আসতে। দেখা যাক, শুধু ডিম আর কলাকে যদি সন্তুষ্ট হয় সবাই, তাহলে আর দোকানে যেতে হবে না। শুধু ডিম দিয়ে নাস্তা করা কিন্তু একেবারে নতুন কিছু না। আমি ক্যালিফোর্নিয়াতে যখন আমার সেই আমেরিকান ট্যুরে ছিলাম, তখন কিন্তু এক রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম। ওরা আমাকে দিয়েছিল শুধু ডিম, 2টা ডিম পোচ করে। আমি বললাম যে রুটি কই? বলে যে না, ওদের কোনো রুটি নাই। কাজেই শুধু ডিম দিয়ে মানুষ ব্রেকফাস্ট করে, এটা নতুন কিছু না। ট্রেইলে হাঁটার নিয়ম হলো খুব কোয়াইট, শব্দ না করে, যত কম শব্দ করে হাঁটা যায় হাঁটতে হবে। তাহলে আপনি হয়তো লাকি হতে পারেন, হয়তো দেখবেন কোথাও হরিণ ঘাস খাচ্ছে, অথবা কোনো বেরির, যদি ব্লুবেরি এখনও যদিও হয়নি, অন্য কোনো বেরি টেরি হয়ে থাকলে সেগুলো হয়তো খাচ্ছে। তো কাজেই খুব একটা শব্দ করা যাবে না বন্যপ্রাণী দেখতে হলে, ওয়াইল্ড লাইফ দেখতে হলে। আর 2 নম্বর হলো যে ট্রেইল যেটা, সে ট্রেইলে থাকতে হবে, পথে থাকতে হবে। আপনি যদি পথ ছেড়ে বনের ভিতরে ঢুকে যেতে চান, তাহলেই আপনি সাপসহ অন্যান্য যে বন্যপ্রাণীগুলো আছে সেটা মুখোমুখি পড়তে পারেন, এবং সেটা সবসময় সুখকর নাও হতে পারে। আমাদের নিউ জার্সিতে কিন্তু অনেক বিষধর সাপ আছে, রাটল স্নেক, তারপর আর অন্যান্য কপার মাউথ, একটাকে বলে না কটন মাউথ না, এটা কপার হেড আসলে, আর একটা স্নেক, বেশ ডেঞ্জারাস। সো এই ভিতরে ঢোকা যাবে না, এই যে বনের ভিতরে, এখানে ঢোকা যাবে না। কিন্তু এই যে পরিষ্কার রাস্তা, এখানে যে হাঁটা যাবে। আর এই বনে গেলে সাপ না থাকলেও আরও বড় প্রবলেম যেটা নাকি নিশ্চিত, সেটা হলো ডিয়ার টিক। একেবারে ছোট ছোট টিক আছে, সেটা আপনার গায়ে উঠে যাওয়ার পর আপনি টেরও পাবেন না, কামড় দিলেও কোনো সহজে চুলকানি ফিল করা যায় না, এবং আপনি লাইম ডিজিজ হয়ে যাবে, এবং সেটা খুবই ট্রিট না করলে সারা জীবনের জন্য সাফার করতে হবে। খুবই ডেঞ্জারাস এবং খুবই খারাপ একটা ডিজিজ। সো ওটা ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। আর বুট পরতে হবে। আর যে বাগ স্প্রে, বিভিন্ন ধরনের বাগ স্প্রে কিনতে পাওয়া যায়, সেটা স্প্রে করে নিতে হবে, এবং প্যান্ট বুটের ভিতরে টাক ইন করে দিতে হবে, অথবা মোজা পরে মোজার ভিতরে প্যান্ট ঢুকিয়ে দিতে হবে, যেন কোনো বাগ ঢুকতে না পারে অথবা পোকা না ঢুকতে পারে। তো আমাদের এখানে সামারে ক্যাম্পিংয়ের এই একটা প্রবলেম, এই ডিয়ার টিক। কিন্তু উইন্টার আবার এই সমস্যা নাই। উইন্টারে কোনো পোকা মাকড় সাপ টাপ কিছুই আপনি দেখবেন না, আপনি এনজয় করবেন ক্যাম্পিং। কিন্তু ঠান্ডা একটু বেশি তখন। এই যে আপনার ট্রেল মার্কার আছে, এই মার্কারগুলো ফলো করতে হবে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখন ফিরে যাচ্ছি ক্যাবিনে। রুটি না আনার অপরাধে ডলা খাওয়ার জন্য যাচ্ছি ফিরে। এখন দেখা যাক কী অবস্থা হয়।
একপাল হাঁস, তাদের শব্দ শুনতে পাচ্ছি। এখানে খাবার পানি না আনলেও হয়, আপনার একটু দূর দূরেই খাওয়ার পানির কল আছে, সেখান থেকে আপনি পানি নিতে পারেন। আর তারপরে যদি বটল ওয়াটার আনা যায় একটু কনভিনিয়েন্ট, কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। সকাল সকাল এক কাপ গ্রিন টি খেতে হবে এখন। আমরা আমাদের ফায়ার প্লেসের উপরে এই কেটলি রেখে দিয়েছিলাম এবং গরমে এটা বয়েল হয়ে গেছে। বাসা থেকে কিছু সিঙ্গারা এনেছিলাম, এগুলো এখন গরম করতে দিলাম। আমার ঠান্ডা সিঙ্গারা গরম সিঙ্গারায় কোনো সমস্যা নাই, কিন্তু সবাই ঠান্ডা খেতে পারে না। এই ঠান্ডায় গরম গরম চা খুবই ভালো লাগবে। এখনও বাইরে ঠান্ডা, কিন্তু ঠান্ডা থেকে থেকে সহ্য হয়ে গেছে। আর এই গ্রিন টিটা অসাধারণ মজার, এটা কাশ্মীরি চা। বনে সকাল কিন্তু মানে মনে হয় যেন অনেক সকাল হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু মাত্র সকাল 7টা বাজে। এখন এই দেশি ডিম সিদ্ধ হবে, একেবারে ছোট ছোট ডিমগুলো। আর সিঙ্গারাগুলো একটু গরম হয়েছে ফায়ার প্লেস উপরে থেকে। একেবারে ছোটো ছোটো আমাদের দেশি ডিম। আমেরিকার ক্যাম্পে এসে সকাল সকাল দেশি সিঙ্গারা। কি হাফ বয়েল হবে নাকি নাকি ফুল বয়েল? তাহলে বন্ধ ঢেকে দাও। আম নিয়ে এসছি, এখানে এসে খাবো, এই বনে এসে খাবো। আর অপেক্ষা আছি বাংলাদেশে যে একদম গাছ থেকে পেড়ে ফ্রেশ আম খাবো। এই তো আর কয়েকদিন পরে ঢাকায় চলে আসছি। এখানে বনেও বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, আম জাম লিচু এগুলো নাই, কারণ এগুলো হলো ট্রপিক্যাল প্লান্ট। কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন একটা তুত গাছ, এখানে তুত ফল হয় এবং তুত ফল খেতে খুবই সুস্বাদু। তাছাড়া এখানে সামারে প্রচুর বেরি হয়, ব্লুবেরি, রাসবেরি, ওয়াইল্ড বিভিন্ন ধরনের ওয়াইল্ড বেরি হয়, যেগুলো ডিয়ার এবং অন্যান্য প্রাণীরা খেয়ে বেঁচে থাকে। শীতেও এখানে খাবার আছে, কিন্তু আপনার জানতে হবে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন তুত ফলের গোটা আসছে। এভাবেও খেতে মজা,
কিন্তু গাছ থেকে পেড়ে পাকা আম সেটা টিপে টিপে খাওয়ার যে স্বাদ, সেটা এক জিনিস না। আমটা বেশ ভালোই, সুন্দর ফ্লেভার, টকটক মিষ্টি। আসলে আমের সিজনে আমরা ছোটোবেলা পকেট নাইফ ক্যারি করতাম, অথবা ঝিনুক চেঁচে সেটা দিয়ে আমরা ছুরির মতো বানিয়ে সেটা আমরা ইউজ করতাম। তো আম নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে খেয়ে হয় না, এরকম নাইফ দিয়ে খেতে হয়। এটা স্বাদই আলাদা। ডিম সেদ্ধ হয়ে গেছে, কি একটু লবণ আর গোলমরিচ, গরম গরম। অনেকে ডিমের সাথে লবণ ছাড়া খেতে পারে না। ডিম ইটসেলফ, এটার মধ্যে যথেষ্ট সল্ট আছে, অ্যাডিশনাল সল্টের কোনো প্রয়োজন নেই। আপনি জানেন অতিরিক্ত লবণ খাওয়ার ফলে আপনার কিডনি ধ্বংস হয়ে যাবে। আর কিডনি ধ্বংসের অনেকগুলো কারণের একটা হলো অতিরিক্ত লবণ খাওয়া। আমাদের বাংলাদেশেও কিন্তু এ ধরনের ফ্যাসিলিটি তৈরি করা যায় এবং আছে, ঠিক এই ধরনের না হলেও আছে, কিন্তু সেগুলোর রিসর্ট ফিসর্ট নাম দিয়ে এবং এত এক্সপেন্সিভ, এত ব্যয়বহুল যে সাধারণ মানুষের, আমাদের মতো মিডল ক্লাস যারা আছি, তাদের এটা বাংলাদেশে এনজয় করার ক্ষমতা নাই। আর নিম্নবিত্তদের কথা নাই বললাম। এখন এখানে কিন্তু গরিব বড়লোক সবাই অ্যাফোর্ড করতে পারে ক্যাম্পিং, আর এটা একেবারেই ব্যয় সাধ্য কোনো ব্যাপার না। আপনি চাইলে গ্ল্যাম্পিং করতে পারেন, অনেক টাকা খরচ করতে পারেন, বাট ইউ ডোন্ট হ্যাভ টু। আর বিলিভ ইট অর নট, আমাদের বাংলাদেশ তো আমরা একটা অত বড়লোক দেশ না, কিন্তু আমাদের দেশের সব কিছু কিন্তু অনেক অনেক বেশি এক্সপেন্সিভ সারা পৃথিবীর অন্যান্য অনেক দেশের চাইতে, ইভেন ইউরোপের, আমেরিকার চাইতেও অনেক অনেক দাম। আপনি যদি কোনো রিসর্টে যেতে চান, এই ধরনের রেগুলার ক্যাম্পগ্রাউন্ড যেগুলোকে ইকো রিসর্ট বলে অথবা যাই বলেন, এত এক্সপেন্সিভ, এত বেশি দাম, হোটেলের রুম, হোটেল ভাড়া এত বেশি, যার কোনো আসলে কারণ নাই। ওই যে একবার এক ভিডিওতে বলেছিলাম, আমরা বাঙালিরা ওই একটা আইটেম বিক্রি করেই 7 তলা বিল্ডিং বানাতে চাই, এবং এই যে আমাদের দ্রুত বড় লোক হয়ে যাওয়ার যে একটা উচ্চাশা, এই কারণে কিন্তু আমাদের দেশের সব কিছু এত বেশি দাম। এবং এই যে ধরেন রেগুলার খাবার জিনিস পর্যন্ত আপনার মানুষ একটা সহনীয় পর্যায়ে লাভ তো অবশ্যই রাখবে, কারণ নাহলে ব্যবসা করবে কীভাবে, ব্যবসা চলবেই বা কীভাবে। কিন্তু মানুষ অনেক বেশি 2 গুণ 3 গুণ প্রফিট রাখে। তো এর জন্য আমাদের সরকারিভাবে অবশ্যই করণীয় আছে, সরকার বিভিন্ন স্টেপ নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমার কেন যেন মনে হয় সেগুলো যথেষ্ট না। আর আমাদের জনগণেরও একটু সচেতন হতে হবে। আমরা যেমন তরমুজ বয়কট করে যেভাবে সফল হয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বাংলাদেশে একটা তরমুজ খাইনি। আমার খেতে মন চেয়েছিল, যখন দেখলাম একটা তরমুজের দাম 800 টাকা, আমি ভাবলাম যে আমার তরমুজ না খেলেও আমার দিন যাবে, খাইনি। তো আমেরিকা এসে খেয়েছি। আমেরিকাতে একটা তরমুজের দাম $5, মানে বাংলাদেশ টাকায় 600 টাকা। তো এই যে একটা বাংলাদেশের মানুষের ভিতরে যে সচেতনতা গড়ে উঠেছে যে উই ক্যান কন্ট্রোল, উই ক্যান অলসো টেক কন্ট্রোল, সিন্ডিকেটেড যারা আছে শুধু তারাই আমাদেরকে কন্ট্রোল করবে, আমাদের অভ্যাস, স্বভাব, চরিত্র এগুলো তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, এটা না করে আমরা নিজেরও কন্ট্রোল নিতে পারি। সেদিন দেখলাম যে আলুর গোডাউনে লক্ষ লক্ষ ডিম মজুত করে রেখেছে। তো তারা রেখেছে, তাদের কাজ তারা করবে, আমরা অ্যাভয়েড করি না। 1 মাস ডিম না খাই, 1 মাস ডিম না খেলে কী হবে? কিছুই হবে না। অনেকে বলেন তাহলে প্রোটিন আসবে কোথায়? কেন বাবা, ছোলা ডাল, মসুরের ডাল, যে কোনো ডাল প্রচুর প্রোটিন আছে, এবং শুধু ডাল ভাত খেয়েও একটা মানুষ বছরের পর বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আর তো কাজেই আপনার শুধু একটু সবুজ শাকসবজি খেতে হবে ব্যালেন্সড ডায়েটের জন্যে। আপনি
মাসে 2 বার মুরগির মাংস খান অথবা মাসে 1 বার গরুর মাংস খান, উইল বি ফাইন। আপনারা খেতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। আর যদি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই খাবেন, কিন্তু এই যে বাজার কন্ট্রোল, এটা আমরা জনগণই কন্ট্রোল করতে পারি। আমরা যদি আমাদের ফুড হ্যাবিট একটু চেঞ্জ করি, তাহলে দেখবেন এই যে সিন্ডিকেট, এগুলো ভেঙে কোথায় চলে যাবে, এদের খুঁজে পাওয়া যাবে না। তো যেহেতু আমরা অলরেডি সাকসেসফুল হয়েছি এবং আমরা জানি এটা করতে পারি, যেমন তরমুজের কথা বললাম, আমরা এটাতে এতই সাকসেসফুল, আশা করি আমরা অন্য জিনিসগুলো তো এইভাবেই কন্ট্রোল নিয়ে নেব এবং জনগণ মার্কেট কন্ট্রোল করবে। আমরা যে ব্রেকফাস্ট করলাম, এটা বাসায় যে ব্রেকফাস্ট করি তার চেয়ে তো অনেক বেশি। জামা টামা বদলাই নাই, কী লাভ? ক্যাম্পিং এসছি, গায়ে তো সারাক্ষণ ধোঁয়ার গন্ধ, ঘরে সারা রাত ফায়ার প্লেসে আগুন চলেছে, আর মাঝখানে একবার উঠে আবার নতুন করে কাঠ দিতে হয়েছিল, কাঠ শেষ হয়ে যায়। তবে একবার গরম হলে সেই গরমটা অনেকক্ষণ থাকে। ভিতরে যে ব্রিক আছে, স্পেশাল ব্রিক দেওয়া আছে, সেগুলো গরম হয়ে যায় এবং সেটা হিট রেডিয়েট করে, যার জন্যে একবার ওটা গরম হয়ে গেলে আগুন নিভে গেলেও আরও ঘন্টাখানেক অ্যাটলিস্ট ঘরের ভিতরে সুন্দর গরম পাওয়া যায়। আর বেশি গরমের তো প্রয়োজন নেই, হালকা গরম হলেই যথেষ্ট। আর আমাদের তো স্লিপিং ব্যাগ ছিল, তারপর প্যাডিং ছিল, কাজে এগুলোতে খুব একটা আনকমফোর্টেবল ছিল না, ভালোই লেগেছে। ক্যাম্পিংয়ের প্রথম ভিডিও গতকাল যে ছিল, সেই ভিডিওতে আমি বলেছি যে আমি উজবেকিস্তান যেতে চাই এবং আমার পার্টনার দরকার। আমি একা যেতে চাচ্ছি না, একা এনজয় করা যায় না। সমমনা যদি কাউকে পাওয়া যায়, 1 জন কি 3 জন, কারণ যদি 4 জনের গ্রুপ হয় তাহলে সব দিক দিয়ে সুবিধা। হোটেল রুম ভাগ করা যায়, ট্রান্সপোর্টেশন ভাগ করা যায়, আবার 5 জন হয়ে গেলে আবার বেজোর হয় না, তখন ওই সেভিংসটা আর হয় না। ও আমি সেভিংসে কী করব? টাকা সবার কাছেই ভ্যালুয়েবল। অনেকে এটা বুঝে না, কিন্তু মনে করে যাদের পয়সা আছে তাদের ইচ্ছা মতো খরচ করে অথবা করতে পারে না। আমি বাংলাদেশের শুধু বাংলাদেশ না, বাংলাদেশ আমেরিকার অনেক লক্ষ কোটি টাকার মালিক এমন মানুষের সাথে ঘুরে বেরিয়েছি, তারাও দেখি 5 টাকা খরচ করার আগেও সেটা জাস্টিফাই করে যে এটাকে আমার করা দরকার, অথবা এটা সত্যি 5 টাকা ভ্যালু কিনা, এবং সেটাই করা উচিত। কারণ আপনার টাকা তো অনেক কষ্টের অর্জন করা টাকা। আর যারা চুরি করে আর্ন করে অথবা ঘুষ খেয়ে অন্যায়ভাবে আর্ন করে, তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা কষ্ট করে টাকা আর্ন করি, আমাদের কাছে প্রতিটি টাকারই অনেক মূল্য। এই যে আমরা নাইফ ক্যারি করি, এটা কিন্তু আমেরিকাতে খুবই নর্মাল একটা ব্যাপার। আমরা বিশেষ করে পুরুষ মানুষ সবাই একটা পকেট নাইফ ক্যারি করে, যার ব্লেড 4 ইঞ্চির ছোটো। তো এগুলো এখানে কেউ আপনাকে এটা নিয়ে প্রশ্ন করবে না। আপনি শুধুমাত্র যদি খুব সেন্সিটিভ কোথাও যান, কোনো গভর্নমেন্ট অফিস অথবা ওই ধরনের বড় কোনো জায়গায় কোর্ট রুমে যেতে হলে, তখন এটা সিকিউরিটি গার্ডের এখানে জমা দিয়ে যেতে হয়। কিন্তু পকেট নাইফ আমরা ক্যারি করি সব সময়। বাথরুমে গেলে আমার পকেটে একটা নাইফ থাকে। কিন্তু বাংলাদেশে এটাকে অন্য চোখে দেখা হয়। মানুষ মনে করে একটা নাইফ মানেই ক্রাইম। অথবা আমি যেমন চাপাতি বানাই অথবা এই ধরনের বেশ কয়েকটা আইটেম বানিয়েছি বাংলাদেশে, অনেকেই প্রশ্ন করেছে যে হ্যাঁ, মানে এটা একটা খারাপ উদ্দেশ্যের এরকম একটা ব্যাপার। আসলে নাইফ, চাপাতি, দা এগুলো একটা যন্ত্র। এখন আপনি খালি হাতেও তো মানুষ মেরে ফেলতে পারেন। তার মানে কি আপনার হাতটা এখন তালা বেঁধে রেখে দিতে হবে? এটা হলো ইন্টেনশনের উপরে। আপনার একটা লাঠি দিয়েও তো মানুষ মেরে ফেলে। কাজেই অস্ত্র কখনোই মানুষকে খুন করে না, মানুষকে খুন করে। আর আমাদের এই ধারণাটা একটু বুঝে নিতে হবে, কারণ ওয়েস্টার্ন কালচার কিছু যারা, যেমন আমি খুব ডিটেলে যেতে চাচ্ছি না, বিশেষ করে যে গান নিয়ে, পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি গান, আপনি একটু রিসার্চ করে নেবেন, সেখানে ক্রাইম সবচেয়ে কম। আমি কথাটা কি ভুল বললাম না সঠিক বললাম, গুগল করে জেনে নেবেন যে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি প্রত্যেকটা সিটিজেনের অটোমেটিক ওয়েপেন আছে, অথচ সেই দেশে কিন্তু গান ভায়োলেন্স সবচেয়ে কম। তো কাজেই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসছে যে আসলে ছুরি, নাইফ অথবা বন্দুক মানুষকে খুন করে না, মানুষকে খুন করে। হ্যাপি একটা ব্রেকফাস্ট শেষে এখন আমরা হাঁটতে বের হয়েছি। আমরা কোনো ট্রেল ধরে হেঁটে যাব,
আর এখন এই যে এত ভারী ভারী ক্যামেরা ট্যামেরা, আমার আসলে আরও কিছু সাথে নেওয়া দরকার ছিল। আমার স্ট্যান্ড নেওয়া দরকার ছিল। খুব ভালো ছবি তুলতে গেলে, ক্লোজ আপ তুলতে গেলে একটা স্ট্যান্ড দরকার। আমার গাড়িতে 2টা স্ট্যান্ড আছে, কিন্তু ওইগুলি ক্যারি করতে, যে হাইকিং করতে যে আমরা এগুলি ক্যারি করবো, হ্যাঁ খুব কাম্পারসাম, অনেক ভারী মনে হয়। একজন অ্যাসিস্ট্যান্ট দরকার। অ্যাফোর্ড করতে পারলে অবশ্যই রাখতাম, অ্যাফোর্ড করতে পারি না। গতকাল বলেছিলাম যে খাবার পানি এখানেই আছে। জায়গায় যায় এরকম সাইন দেওয়া আছে যে ড্রিঙ্কিং ওয়াটার অনলি, এখানে চাপলেই পানি বের হয়ে আসে। সবাই পারে না। এই তো এভাবে প্রেস করলে উপর দিকে চাপ দাও, উপর দিকে চাপ দাও, হ্যাঁ এই যে এইভাবে পানি চলে আসে। তো এটা খাওয়ার পানি, এবং নিশ্চিত খেতে পারেন, আপনার ডায়রিয়া হবে না, কিছু হবে না। সকালে বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এই যে ব্লুবেরি, ওটার মাত্র গোটা এসছে, এবং জুলাই নাগাদ এগুলো সম্পূর্ণ পেকে যাবে, বড় বড় ব্লুবেরি হবে। এগুলো হলো ওয়াইল্ড ব্লুবেরি। হরিণেরদের এটা খুবই পছন্দ। হরিণ ছাড়াও অন্য অন্য প্রাণী যারা আছে তারা এগুলো খায়। তো এগুলো ফার্ন এক ধরনের, কিন্তু এটা যখন স্প্রিংয়ে মাত্র খোলা শুরু হয় তখন এটা দেখতে থাকে এরকম। এটার যে উপরের যে মাথাটা, পাতাগুলো এইভাবে বাঁকা হয়ে থাকে। তো এইভাবে যখন বাঁকা হয়ে থাকে, যখন খুলেনি তখন এটাকে কালেক্ট করে একটু হালকা পেঁয়াজ আর রসুন দিয়ে আপনি তেলে ভুনে খেতে পারেন, খুবই সুস্বাদু আর খুব ভালো সবজি। কিন্তু এটা খুলে গেলেই আর খাওয়া যায় না, এটা তখন পয়জনাস হয়ে যায়। এই বনটা হলো বিভিন্ন ধরনের ওক আর পাইনের বন, এবং আর নিচে যা দেখেন বেশিরভাগই ব্লুবেরি আর বিভিন্ন ধরনের ফার্ন। একটু আগে যে বলেছিলাম যে না খোলা, যেটা খুলে যায়নি, এই যে এটার কথা বলছি। তবে নর্মালি এগুলো আরও অনেক বড় হয়, এত ছোটোগুলো মনে হয় না কেউ খায়। কিন্তু তারপর আপনি আবার আমার ভিডিও দেখে খেতে যাবেন না, কারণ আপনার আগে জানতে হবে আপনি কি খাচ্ছেন। আমি আপনাদেরকে শুধু ধারণা দিচ্ছি। আর এই যে এই পাতাটাই খুলে গেলে এরকম পাতা হয়ে যায়, তখন কিন্তু এগুলো পয়জনাস, খাওয়া যায় না। এই গাছের ব্লুবেরি একটু বড় হয়ে গেছে অন্য অন্য গাছের চাইতে। এখন গাছ কিভাবে চেনা যায়? বাকল দেখে চেনা যায়। যেমন এটা একটা ওক গাছ, এটা বাকলটা দেখতে পাচ্ছেন একরকম। আবার পাতা দেখেও চেনা যায়, কিন্তু বাকল দেখেও চেনা যায়। আর এটা একটা পাইন গাছ, এটা বার্ক কিন্তু, অথবা গাছের যে ছাল বলি আমরা, সেটা কিন্তু 2 রকম। এই যে সামনে 2টা ওক ট্রি, 2 ভাইয়ের মতো বড়, মনে হচ্ছে যেন যমজ ভাই। এই গাছটা একটা ডাল, এটা হয়ে আছে ব্লুবেরি গাছের সাথে, অথচ এটা ব্লুবেরি গাছের ভিতর হওয়ার কথা না। এটা কী জিনিস আই ডোন্ট নো। আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন। আমি ওটা দেখে প্রথমে ভেবেছিলাম পুরো পরগাছা, কিন্তু পরগাছা তো সাধারণত কানেক্টেড থাকে অথবা গাছের সাথে লেগে থাকতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে এটা গাছেরই আরেকটা ডাল, যেটা অন্যভাবে ডিফর্ম হয়ে বড় হয়েছে, কিন্তু আবার ফুলের মতো দেখা যাচ্ছে। কোনো প্রবলেম দেখা মনে হচ্ছে না, যেমন কোনো টিউমারাস অথবা ক্যান্সারাস গ্রোথ থাকলে যেটা হয় সেরকম মনে হচ্ছে না। অথচ এটা এই গাছের অংশ না। আই কুড বি রং, কিন্তু আমার দেখে সেটা মনে হয়নি। স্ট্রেঞ্জ।
তো ফার্নের এই অবস্থার কথাই বলেছিলাম, যখন ক্লোজড থাকে, যখন এইভাবে বন্ধ থাকে তখন এটা খাওয়া নিরাপদ। কিন্তু এটার সাইজ অনেক ছোট। নর্মালি যেগুলো শাক সবজি হিসেবে খায় সেগুলো সাইজ আর অনেক বড় হয়। লেকটা এত পরিষ্কার, পানির নিচে মাছ দেখতে পাচ্ছি আমি জানি আপনারাও দেখতে পাচ্ছেন। কি সুন্দর টলটলে পানি, ওয়াও, এক জোড়া। অ্যাকচুয়ালি এক জোড়া না, তার ছায়া। আমি জানি আপনাদের নেক্সট প্রশ্ন কি, আঙ্কেল মাছ ধরা যায়? হ্যাঁ, অবশ্যই ধরা যায়, লাইসেন্স লাগবে, পারমিট লাগবে। তাহলে বড়শি দিয়ে ধরা যায়, জাল দিয়ে ধরা নিষেধ, তবে বড়শি দিয়ে ধরা যায় আপনার পারমিট থাকলে, লাইসেন্স থাকলে। বেশি দাম না, $20-25 মনে হয় দাম, 1 বছরের জন্যে। সুবহানাল্লাহ। সে যে ব্লাডার ওয়ার্ড ফুল দেখিয়েছিলাম, হলুদ ফুল, যেটা আসলে এক ধরনের কর্নিভারাস ফুল, সেটাই লেকটা ভরে গেছে। ট্রেলের মাঝামাঝি এসে এই যেখানে লেক পারে বসে থেকে রেস্ট নেয় অথবা শুধু এনজয় করা দিনটা অসাধারণ সুন্দর। আমরা অনেকক্ষণ এই লেকে বসে বসে মাছেদের খেলা দেখলাম, খুবই ভালো লাগলো। এখনই আমরা ফিরে যাওয়া শুরু করব আমাদের ক্যাম্পের দিকে। আর যারা জানতে চান এই মাছগুলোর খেতে কেমন, এগুলো ছোট মাছ, খেতে যেমন হয় কিছুটা আমাদের দেশি কই মাছের কাছাকাছি স্বাদ, কিন্তু কই মাছের মতো স্বাদ না, কাছাকাছি। আর এখানে কী ধরনের মাছ পাওয়া যায়? এখানে ব্যাস আছে, যেটা বাংলাদেশে মনে হয় ভেটকি মাছ বলে, লার্জ মাউথ ব্যাস যেটা। তারপর এই ছোটো ছোটো মাছগুলো সানফিশ। তারপর আছে পাইক। পাইক হলো এক ধরনের একদম চিকন, প্রায় 1 ফিট অথবা একটু বেশি লম্বা হয়, আর মেবি 1.5-2 ইঞ্চির মতো মোটা, না 2 ইঞ্চি না, 1.5 ইঞ্চির মতো মোটা হবে। তো সেগুলি অনেক কাটা, খাওয়া যায় না। তবে এটা খেতে গেলে আসলে যেভাবে খেতে হবে সেটা হয় স্যুপ বানিয়ে খেতে হবে, অথবা এটাকে ভেজে তারপর চটকে কাঁটাগুলো সব ফেলে এটাতে মাছের বড়া, খুব মজা হবে। এই যে একটা গাং ফড়িং। ফড়িং তো ছোটো সাইজেরও আছে, আবার অনেক বড়টা আছে। বড়টাকে বলা হতো আমাদের ছোটোবেলায় গাং ফড়িং অথবা গাং ফড়িং, এবং আমরা এর পায়ের মধ্যে সুতো বেঁধে তারপর খেলতাম। লেজে লেজে অনেক এনজয় করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইটে। এই ট্রেল দিয়ে নিয়মিত যারা ক্যাম্পিং করতে আসে তারা হাইক করে, এই জন্যেই এটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে কোনো ঘাস অথবা অন্য কিছু হয়নি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, একটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই যে এত রাস্তা হাঁটলাম আমরা, প্রায় কয়েক মাইল, এখানে কোথাও একটা চিপসের প্যাকেট অথবা কোনো ক্যান্ডির খোসা একটাও কিন্তু দেখা যায়নি। একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ দেখতে পাচ্ছি যে কত মানুষ এখান দিয়ে হাঁটা চলাফেরা করে, যার জন্য এরকম একটা ট্রেল তৈরি হয়ে গেছে, ক্ষয় হয়ে একদম ডিপ হয়ে গেছে, অথচ একটাও ময়লা নাই কোথাও। আমি বাংলাদেশের কোনো ট্যুরিস্ট স্পটে কোনো পরিষ্কার জায়গা খুঁজে পাইনি। সব জায়গায় ছিল পানির বোতল, পটেটো চিপস, সিগারেটের খালি বাক্স, প্যাকেট, বিভিন্ন ধরনের
নোংরায় একেবারে মানে খুবই খারাপ পরিবেশ, এবং এটা খুবই কষ্ট হয় যে আমরাই তো পারি এগুলো পরিষ্কার রাখতে। এর জন্য তো আর কোনো সরকারের আইনের প্রয়োজন নাই। পুলিশ কেন এটা দেখবে? এটা তো আমাদের নিজেদেরই দেখার উচিত। আর আপনি যদি দেখেন কেউ ময়লা করলো, তাকে একটু ভদ্রভাবে বুঝিয়ে দিবেন, বলে দিবেন ভাইয়া এটা করবেন না, অথবা ভাইয়া এটা তো করলে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে, আমরাই তো আর কখনো বেড়াতে পারবো না। তার সামনে আপনি নিজেই দরকার হলে সে ময়লাটা তুলে কোথাও পরিষ্কার জায়গায়, যেখানে ট্রাশ ফেলার জায়গা ফেলবেন। আর যদি না থাকে তাহলে সেই টুকরো পকেটে রেখে দিবেন, যে পর্যন্ত একটা ফেলার মতো জায়গা খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু আমেরিকাতে অথবা বিদেশে যেখানেই যাই, পানি বোতল খাওয়ার পর যদি পানি শেষ হয়ে যায় সেটা ফেলে দিই না, নিজের পকেটে রেখে দেই, ব্যাগে রেখে দেই। তারপর যখন এটার ফেলার জায়গা পাই, ডাস্টবিন অথবা রিসাইকেলের যে বিনগুলো থাকে, সেখানে আমরা ফেলে দিই। গতকালের ব্লগে আমি বলেছিলাম এটা হলো একটা স্টর্ম শেল্টার, সাইক্লোন অথবা যে কোনো ধরনের হ্যাভি রেইন হলে যে শেল্টার, এটা সেটা। তাহলে আপনাদের প্রশ্ন যে তাহলে আপনারা তো ক্যাবিনে আছেন, এখানে আসার কী প্রয়োজন? আসলে কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন নাই, কিন্তু অনেকে তো এখানে টেন্টে থাকে, টেন্ট করে ক্যাম্পিং করে। তো কাজেই তাদের জন্য একটা শেল্টার দরকার। হ্যাভি স্টর্ম হলে অথবা হ্যাভি ঝড় তুফান হলে, বৃষ্টি হলে, তখন তারা এখানে এসে শেল্টার নিতে পারে। আমরা এসে পড়েছি আমাদের ক্যাবিনে। ঘাস কাটছে এখানে, যেন যেখানে মানুষ ক্যাম্প করবে সে জায়গার ঘাস অনেক বেশি বড় না হয়ে যায়। একটা ন্যাপ নিলাম, যেটা এখানে বলে সিয়াস্তা, মানে ভর দুপুরের যে ন্যাপ, হালকা একটা ন্যাপ, সেটাই। তো মনে আছে ছোটোবেলায় প্রচণ্ড গরমে যখন সামারে ওই গ্রীষ্মের ছুটিতে দেশে যেতাম, তখন গাছের নিচে এই প্রচণ্ড গরমে একটা শীতল পাটি বিছিয়ে আমরা শুয়ে পড়তাম। আমি, আমার নানা, মামাদেরও দু একজন হয়তো, আমরা গাছের নিচে শুয়ে পড়তাম। তারপর ঘুম এসে গেলে মাঝে মধ্যে কানে পাশ দিয়ে একটা দুটা মৌমাছি উড়ে যেত, ভনভন শব্দ শোনা যেত, অথবা মাছি একটা ভনভন করতো। সে যে একটা ফিল, একটু পরপর হঠাৎ করে একটু হালকা একটু বাতাস, সেই বেহেশতি আমেজ, সে কথা মনে পড়ে যাচ্ছিল আজকে আমার শুয়ে শুয়ে। যাই হোক, আমরা এখন আমাদের লাঞ্চ তৈরি করব, ভাত আর স্টেক। একটা ওয়াইল্ড ভ্যারাইটি রাইস আছে, ব্ল্যাক এবং হোয়াইট রাইস মিলেমিশে, সেটা রান্না করব, আর সাথে স্টেক। তো আমরা পানি নিয়ে আসছি, যদিও আমরা পানি নিয়ে আসছি যথেষ্ট, কিন্তু চাল ধোয়ার জন্য আর কেনা পানি ব্যবহার না করে আমরা এই পানি ব্যবহার করব। কি পারতেছো? পারছে। ও মাই গড, আরো লাগবে তো, আরো লাগবে, ভরো, আর ভরো না এখনো? ভরতেছে তো। ও ভরতেছে, আচ্ছা, আস্তে আস্তে। তো হলো সে চাল, মিক্সড গ্রেইন, এর মধ্যে লাল চাল আছে, কালো চাল আছে, তারপর রেগুলার বাদামি চাল, সবই আছে এখানে মিলেমিশে। চাল ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমরা রান্না করে ফেলবো। রোদের কারণে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু আগুন আছে। সকালে কি প্রচণ্ড ঠান্ডা ছিল, আর এখন এত গরম যে মনে হয় হাফ প্যান্ট পরে ঘুরি। সিরিয়াসলি অনেক গরম। আমি যে একটু শুয়েছিলাম, ঘেমে একেবারে মানে বিছানা ভিজে গেছে,
তো এখন আর ওখানে বাতাস একটু লাগছে, যার জন্য আগুনটা ঠিক মতো যাচ্ছে না। আমরা এখানে ছায়াতে ডেকের মধ্যে এনে রান্না করবো এখন। এই মাদুর বিছিয়ে এখন আমরা এখানে রান্না করব। এখানে বসার আরামদায়ক হয়েছে, ছায়াতে আমরা এখানে বসে আছি। বসে বসে আমরা এখন ভাত রান্না করব, তারপর ভাত রান্না হয়ে গেলে স্টেক রান্না করব। ভাত রান্না হচ্ছে, আর এর সুযোগ আমি আম টিপে নরম করেছি, এখন এটা জুস খাবো। আর আমার বউ খাচ্ছে সেই মুগ ডাল ভাজা, ম্যাঙ্গো জুস এনে ম্যাঙ্গো, একেবারে ফ্রেশ। সে ছোটোবেলার মতো, কী মজা। আমাদের ভাত রান্না শেষ। এখন যে স্টেক, নিউ ইয়র্ক স্ট্রিপ স্টেক, এটাকে আমরা একটু গোলমরিচ আর লবণ দিয়ে নেব, তারপর প্যান ফ্রাই করব। লবণ দাও নেই? ও, আসলে এই স্টেক খেতে কিন্তু আপনার অনেক বিভিন্ন ধরনের মশলার দরকার নাই। ধনিয়া, জিরা, আদা, রসুন, তেজপাতা, এলাচি, দারচিনি কিছু দরকার নাই, শুধু একটু গোলমরিচ আর লবণ দিবেন এবং সেটা হবে ভীষণ সুস্বাদু, এবং বেশিক্ষণ রান্নাও করতে হয় না। খুব অল্প একটু তেল দিয়েছি, এর মধ্যে আমরা আমাদের স্টেক দিয়ে দেব। ও ওয়াও, তেজি আগুন। এই যে আমাদের ভাত। দু মিনিট পর পর এটা উল্টে দিতে হয়, তাহলে এটা ময়েস্ট থাকবে, একদম শুকিয়ে যাবে না এবং খেতে হবে সুস্বাদু। 2 মিনিটে কীরকম পোড়া পোড়া হয়ে গেছে। এক এক সাইডে 2 মিনিট 3 মিনিট করে রান্না করলেই হয়ে যাবে। আসলে আমার স্টেক রান্না শেষ। বাবা, খুব সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে হবে অনেক জুসি। এখন সাথে সবজি নাই কেন? সবজি আমরা আসছি মাত্র 2 দিনের জন্য, আর ঝামেলা করি নাই, কিন্তু বাসায় যেয়ে খেয়ে পুষিয়ে নিলেই হবে। আরেকটা কথা, আপনার স্টেক রান্না করে সাথে সাথেই খেতে হয় না, অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হয়, আর না হলে কাটার সাথে সাথেই সব জুস বের হয়ে যাবে এবং আপনি খেয়ে মজা পাবেন না, মনে হবে যে স্টেকটা ড্রাই হয়ে গেছে। তা আমরা কয়েক মিনিট অপেক্ষা করব, তারপর খাবো। দাও। অসাধারণ। এই ভ্রমণগুলো আমার চারপাশে চক্কর দিচ্ছে, একদম মুখের সামনে চলে আসে। এই যে ভ্রমণগুলো, আমরা পে করেছি 2 রাত থাকার জন্যে, কিন্তু আসলে আর কয়েকদিন পরেই আমি ঢাকা চলে আসছি, বাংলাদেশ চলে আসছি, এখনও সব কিছু গুছগাছ হয়নি। কাজেই আজই চলে যাচ্ছি। আমরা 1 রাত থাকলাম, 2 রাত না থেকে। আর এখন একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখাচ্ছি, সেটা হলো আপনি যখন যাবেন
আপনার রুমটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো টিস্যু, কোনো ময়লা কিছু, ধুলাবাড়ি কিছু থাকতে পারবে না। আপনি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যেভাবে পেয়েছিলেন সেভাবে রেখে যাবেন। ইভেন বাইরেও দেখতে পাচ্ছেন যে আমাদের যত ময়লা ছিল আমরা এই প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়েছি। কোথাও কোনো টিস্যু বা বটলের ক্যাপ কোথাও কিচ্ছু নাই। সব কিছু এভাবে পরিষ্কার করে রেখে যাবেন যেন পরবর্তীতে আরেকজন এসে এনজয় করতে পারে আপনার মতোই, এবং ফিউচারে আপনিও এসে এনজয় করতে পারবেন। সব প্যাক আপ শেষ, এখন আমরা বের হয়ে যাবো এখনই। অনেক এনজয় করলাম, যদি খুব শর্ট সময়ের জন্য ছিল। এখানে আসলে সপ্তাহে থাকলে পোষায়, একদিন 2 দিনের জন্য আসলে টু সুন। তারপর আমরা এনজয় করেছি। মালা, ভালো লাগছে তোমার? ভালো লাগছে। এক্সস্টেড, কারণ সে অনেক বেশি পরিশ্রম করেছে, আমার চাইতেও বেশি। তো যাই হোক, প্যাকিং সব সেই করেছে, আমি শুয়েছিলাম। এনিওয়ে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Goodbye, Bass River, for now.